আমার বউ আমার থেকে 10 বছরের বড়। আমি তাকে ছুঁতে চাইলেই সে রেগে যেত। তাই শরীরের তৃষ্ণা মেটানোর জন্য একদিন একটা মেয়েকে বাড়িতে নিয়ে এলাম। মেয়েটিকে দেখে আমার বউ বলল, খুব সুন্দর। এরপরে সে সেই মেয়েটির খুব যত্ন নিতে শুরু করলো। কিছুদিন পরে একদিন রাতের বেলা আমার বউ আমাদের ঘরে এসে বলল, চলো আজ আমরা তিনজনে একসাথে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও একটি দুঃখের গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। ও আমার সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছিল আর রেডি হচ্ছিল। ও বলল, তুমি তো বলেছিলে যে তোমার বড় বউ খুবই কড়া মেজাজের, কিন্তু আজকে তো সেই আমাদেরকে এত সুন্দরভাবে নেমন্তন্ন করেছে। আমি বললাম, নেমন্তন্ন কী কারণে করেছে সেটা তো ও বলেইনি। তখন আমার ছোট বউ বলতে লাগলো, আরে খাওয়ার নেমন্তন্নই হবে, তাছাড়া আর কিসের নেমন্তন্ন হতে পারে। আমরা সেজে গুজে রেডি হয়ে ওর ঘরে গেলাম। ও বলেছিল যে এই নেমন্তন্ন ওর ঘরেই হবে। আমাদের ঘরগুলো এমন ছিল না যেখানে শুধু বিছানায় থাকবে, বরং আমাদের ঘরে সোফা আর টেবিলও রাখা ছিল। এর মানে এটাই ছিল যে আমরা যদি ঘরের মধ্যে বসে খাবার খাইও তাহলেও কোনো সমস্যা হবে না। ঘরের মধ্য গিয়ে দেখলাম ঘরে কোনো খাবার ছিলই না। সে আমাদেরকে বিছানায় বসার ইশারা করলে আমরা দুজনে বিছানার উপরে বসে গেলাম। কিছু সময় পরে ও খুবই সুন্দর একটা হট ড্রেস পরে এলো। এরকম ড্রেস তো ও শুধু আমার সামনেই পরতো, কিন্তু আজকেও আমার ছোট বউয়ের সামনেও সেটা পরে চলে এসেছে। ওকে এই অবস্থায় দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। কেননা প্রথম বউ সব সময় প্রথম বউই থাকে, কারণ তার সাথে অনেক ভালো ভালো সময় কাটিয়েছি। আমি আমার বড় বউকে বললাম, তুমি তো আমাদেরকে নিমন্ত্রণের কথা বলেছিলে, কিন্তু এখানে তো কোনো খাবারই নেই। সে বলল, নিমন্ত্রণ তো শুধু খাবারেরই হয় না, নেমন্তন্ন অন্য কোনো ভালো জিনিসের জন্যও করা যায়, আর এই ঘরে তো অনেক ভালো ভালো জিনিস আছে। আমি বললাম, মানে কি এই কথার? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সে বলল, তুমি বিয়ে করে নিয়েছো কিন্তু আমাকে বলোওনি। কিন্তু সেই দিন আমি রাগ হওয়ার বদলে একটাই কথা ভেবেছিলাম যে যখন জীবন খুব সুন্দর বানানো যেতে পারে তখন রাগ কেন করব। আমরা তিনজন মিলে জীবন এত আনন্দময় করতে পারি যতটা ভাবতেই পারবে না। আমি আমার বউয়ের কথা বুঝতে পারছিলাম না, কিন্তু এরপরে সে এমন একটা কথা বলল যে আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম। সে বলল, আজকে রাতে আমরা তিনজন এই ঘরে একসাথে। আমার নাম তপন। আমার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমি আমার বাবার ব্যবসা থেকে প্রতি মাসে টাকা পেয়ে যেতাম, আর আমি সেই লভ্যাংশ দিয়ে নিজের একটা ছোট ব্যবসা শুরু করেছি। আমার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। মানে আমি যদি কিছু নাও করি তাহলেও মাসে আমার বাড়িতে লাখ টাকা আসে, আর যদি কিছু করে নেই তাহলে লাখের থেকেও বেশি এসে যায়। আমার একটা বউ ছিল যার নাম টুম্পা। সে আমার থেকে বয়সে 10 বছরের বড়, আর আমার বাবার বন্ধুর মেয়ে। আমাদের দুজনের বিয়ে তাদের দুই বন্ধুর সম্পর্ক ভালো রাখার জন্য দেওয়া হয়েছিল, কেননা ব্যবসা অনেক বড় ছিল, আর আমাদের দুজনের বাবা ব্যবসার পার্টনার ছিল। তাদের মৃত্যুর পরে আমরা দুজন যাতে ঝগড়া না করি এই কারণে তারা দুই বন্ধু এই বিয়ে দেওয়ার কথা ভেবেছিল। কিন্তু এই সবে আমার লোকসান হয়েছিল, কেননা বিয়ের 6 মাস পরেই একটা দুর্ঘটনায় তারা দুজন চলে যায়, আর আমি আর আমার বুড়ো বউ থেকে গেলাম। যখন আমার বিয়ে হয় তখন আমি 22 বছরের, আর আমার বউ 32 বছরের ছিল। যখন কোনো মেয়ের এত বয়স হয়ে যায় তখন ভেবে নিন তার কাছে আর 7-8 বছর আছে, এরপরে সে 40 বছরের হয়ে যাবে। আর 40 বছরের মেয়ে যুবতী তো থাকে না। আমার বউ আমার থেকে 10 বছরের বড়, তাই আমি এই বিয়ে করতেই চাইতাম না। কিন্তু সবাই আমাকে বুঝিয়েছিল যে মেয়ে বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর দেখতেও খারাপ না, বরং খুবই সুন্দরী। সুন্দরী তো ও খুবই ছিল, কিন্তু আমার এরকম মনে হতো যে ওর ভিতরে কোনো আবেগ নেই। আমাদের বিয়ে খুব বেশি ধুমধাম করে হয়নি। বিয়ের পরে 3-4 দিন আমি ওকে হাত অবধি লাগাইনি। এরপরে আমি একদিন ওকে বললাম, চলো কোথাও বাইরে ঘুরতে যাই। ও বলল, কোথায়?
আমি বললাম চলো মার্কেটে ঘুরতে যাই। ও বলল আমার তো মার্কেট থেকে কিছুই কেনার নেই। আমি বললাম এমনিই চলো, গাড়িতে করে যাব, ঘুরে ফিরে চলে আসবো। তখন ও বলতে লাগলো বিনা কারণে ঘোরার আমার কোনো শখ নেই, যখন কিছু নেবই না তখন মার্কেটে কেন যাব। আরে আমি তো এই পাগলকে লং ড্রাইভে নিয়ে যেতে চাইছিলাম, একসাথে গিয়ে কথাবার্তা বলবো, রোমান্টিক একটা পরিবেশ তৈরি হবে, যখন ফিরে আসবো তখন দুজনেরই মুড ভালো থাকবে। কিন্তু সে বলে দিল যখন শপিংই করবো না তখন বাজারে কেন যাব। আর আমরা দুজনে খাবারও খেয়ে নিয়েছি, তাই এখন বাইরে গিয়ে ফালতু কোনো টাইম নষ্ট করব। ওই যে কথাই বলে না, যখন বয়সের পার্থক্য বেশি হয়ে যায় তখন সেটা জেনারেশনের গ্যাপ হয়ে যায়। আমার বউয়ের সাথেও আমার জেনারেশনের গ্যাপের মতো ব্যাপার ছিল। ওর পছন্দের সাথে আমার পছন্দের 10 বছরের পার্থক্য ছিল। লতার গান ওর পছন্দ ছিল আর আমার সোনু নিগমের। বুঝতেই পারতাম না কোন টপিক নিয়ে কথা বলবো। আমি বাড়িতে এসে ভাবতাম ঘরে বসে এমন কোনো সিনেমা দেখব যাতে আমাদের দুজনেরই আবেগ ফুটতে শুরু করবে, কিন্তু ও খবরের চ্যানেল চালিয়ে দিয়ে বসে থাকতো। আমি ওকে জিজ্ঞেস করতাম এসব কি দেখছো, তখনও বলতো যে শুনতে দাও দেশে কি হচ্ছে, নিউজ শোনা খুবই দরকারি। ও সিনেমা দেখার মানুষ থেকে কখন নিউজ দেখার মানুষে কনভার্ট হয়ে গেছে হয়তো ও নিজেই বুঝতে পারেনি। এসব কারণে আমি খুব টেনশনে ছিলাম। আমি যুবক পুরুষ, সুন্দরও ছিলাম, আমার কিছু আবেগ ছিল, বউয়ের কাছে সম্পদ ছিল, আর এখন আমার কাছেও ছিল। যেমন ওর বাবা এই দুনিয়া থেকে চলে গেছে তেমনি আমারও তারা দুজনে আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে। এই দিক থেকে দেখলে আমাদের দুজনের জীবনে অনেক জিনিসই একই রকম। আমি তো এই জিনিসটা বুঝতেই পারতাম না যে ওর বয়স যতই বেশি হোক না কেন, আমি ওর আবেগ জাগানোর চেষ্টা করলেও ওর আবেগ কেন জাগতো না। আমি তো যুবক ছিলাম, তাই অনেক চেষ্টা করেছি যাতে ও আমার মতো চিন্তা ভাবনা করতে শুরু করে। কিন্তু এক সময় আমি ক্লান্ত হয়ে হার মেনে নিলাম। আমার বউ খুব কঠোর মেজাজে ছিল, ওর ভিতরে একটুও আবেগ ছিল না। ও সব সময় এমন কথা বলতো যে মানুষের হৃদয় ভেঙে যাবে। একদিন আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। আমি আমার বউকে বললাম যে আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, মনে হয় পা মচকে গেছে। আমি ভেবেছিলাম যে ও বলবে আমি তোমার পা চেপে দিচ্ছি, তোমার ভালো লাগবে। কিন্তু ও বলতে লাগলো হ্যাঁ, কোনো মানুষ যখন এত জোরে পড়ে যায় তখন ব্যথা তো হবেই, মচকে গেলে ব্যথা হবে না তো কি হবে। ও সব সময় আমার অনুভূতির উপরে জল ঢেলে দিত। এমন নয় যে আমাদের মধ্যে সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল কিন্তু না থাকার মতো। ও নিজের চাহিদা পূরণ করতো আর আমি নিজের। ভগবান আমাদের সন্তানও দিয়েছিল, কিন্তু জন্মের 3 মাস পরেই সেই বাচ্চা আর থাকলো না। ডাক্তার বলছিল আপনার স্ত্রীর হরমোনাল প্রবলেম আছে। আমি বললাম হ্যাঁ, এই কথাটা আপনি বলার আগে থেকেই আমি জানি। এ কথা শুনে আমার বউ খুব অদ্ভুত চোখে আমাকে দেখলো আর ডাক্তারও। আমি বললাম আমি তো আন্দাজ করেছিলাম, এখন আমাদের বিয়ে 7 বছর পার হয়ে গেছে, ভগবান আমাদের আর সন্তান দেয়নি। আমার বন্ধুরা আমাকে বলতো যে তুই দ্বিতীয় বিয়ে কেন করছিস না। আমি বলতাম তোরা তো জানিস আমরা কোন দেশে থাকি, তাহলে আমি দ্বিতীয় বিয়ে কিভাবে করব। পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে যে আমি একজন বউ থাকতে দ্বিতীয় বিয়ে করেছি। বন্ধুরা বলল যদি তুই দ্বিতীয় বিয়ে করে নিস তাহলেও কিছুদিন হাঙ্গামা করতে পারে, কিন্তু তারপরে ঠান্ডা হয়ে যাবে। দেখ এখন ওর বয়স 40 বছরের উপরে হতে যাচ্ছে, আর এটা নিশ্চিত এখন ওর ভেতরে কিছুই বেঁচে নেই, ঠান্ডা হয়ে গেছে। তাই ও ভাববে চলো ঠিক আছে। আর তুই তো নিজের বাবার কথা শুনে ওর সম্মান বাঁচানোর জন্য এত বড় আত্মত্যাগ করেছিলি। এটা কোথায় লেখা আছে তুই শেষ নিঃশ্বাস অবধি নিজের কুরবানি দিতে থাকবি? তোর কাছে টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তোর কোনো জিনিসেরই কোনো অভাব নেই। আর প্রথম বিয়ে তো তোকে বাধ্য করে দেওয়া হয়েছিল, তোকে জিজ্ঞেস করে তো দেওয়া হয়নি, তুই আরামসে দ্বিতীয় বিয়ে করতে পারিস। আমি সব সময় আমার বন্ধুদের কথা এড়িয়ে যেতাম, কারণ আমি জানতাম আমার বউ যদি জানতে পেরে যায় যে আমি দ্বিতীয় বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করছি, তাহলে ও আমাকে এমন ওষুধ খাইয়ে দেবে যাতে আমি স্বপ্ন না দেখি, আর আমি স্বপ্নেও যাতে দ্বিতীয় বিয়ের কথা না ভাবি। একদিন মজা করতে করতে ওর সাথে এই কথা বলে বসেছিলাম,
তখন ও বলেছিল, এই সব কিছু তোমার বাবার নয়, আমার বাবার বানানো জিনিস। যদি তুমি এই রকম করো তাহলে সব কিছু সাথে করে নিয়ে চলে যাব। কেননা সম্পত্তিতে আমার বউয়ের 40% আর আমার শুধু 20% ছিল। কিন্তু আমি যদি ওকে ছেড়ে দেই তাহলে পুরোটাই ওর হয়ে যাবে। আমি সেই লোক যাকে না শুধু খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, বরং খাঁচার মধ্যে পায়ে দড়ি বেঁধেও রাখা হয়েছে। কিন্তু ওই যে কথাই বলে না, যে জিনিসকে যত চাপা হয় সেটা ততই বেড়ে যায়। একদিন আমার মধ্যেও হিম্মত এসে গেল, আর আমি একটা মেয়েও পেয়ে গেলাম যার নাম সীমা। সে খুবই সুন্দরী আর আমাদের ফ্যাক্টরিতে চাকরি করার জন্য এসেছিল। ও রিসেপশনে দাঁড়িয়ে থাকতো আর আসা যাওয়ার সময় আমাকে দেখতে থাকতো। আমারও ওকে ভালো লাগতে শুরু করে। এরপরে আমার মনে এই খেয়াল এলো যে পাপ করার থেকে ভালো হয় আমি একে বিয়ে করে নিই। যদি আমার বউ বেশি রাগারাগি করে তাহলে আমি বলে দেব যে আমার অধিকার আছে বিয়ে করার। তারপরে যদি আমাকে ব্যবসা থেকে বের করে দিতে চায় তাহলে করে দেবে। আমার অন্য ব্যবসা যেমন চলছে তাতে আমার কোনো অসুবিধাই হবে না। কিন্তু ও যদি আমাকে এই বয়সে ছেড়ে দেয় তাহলে ও কাকে পাবে? ওর বয়স তো এমনিতেই আমার থেকে বেশি ছিল। এই কারণে আমার মনে হয় না যে ও আমার কাছে ডিভোর্স চাইবে। কিন্তু এটা নিশ্চয়ই জানতাম যে অনেক কটু কথা শোনাবে, চিৎকার চেঁচামেচি করবে। যে মেয়ে আমাকে পছন্দ করতো না, আমার সম্মান করতো না, আমাকে ভালোবাসতো না, আমি কেন তার সাথে বসে থাকবো? মানুষ সারা জীবন এই জিনিসেই ভয় পায়, কিন্তু একবার যখন সিদ্ধান্ত নিয়ে নেয় তখন আর কিছুতেই তার ভয় লাগে না। আমার সাথেও এটাই হয়েছিল। আমি সকাল থেকেই গায়েব হয়ে থেকে দুপুরবেলা আমি সীমাকে বিয়ে করে নিলাম। আমি ওকে বলেছিলাম যে আমি চাই তুমি আমার বাড়িতেই থাকবে, কেননা আমি দুই জায়গায় আসা যাওয়া করতে পারবো না। ও বলল, তুমি আমাকে তোমার বউয়ের সম্বন্ধে যতটা ভয় দেখিয়েছো অত আমাকে দেখেই খেয়ে ফেলবে। আমি বললাম, ভুল তো আমরাই করেছি, তাই যা হবে একসাথেই ফেস করতে হবে। আমি আমার ছোট বউকে নিয়ে বাড়িতে চলে এলাম। যখন আমি দরজায় টোকা দিলাম তখন রাতের সময় ছিল, তাই সমস্ত চাকর ঘুমিয়ে গেছিল। এই কারণে টুম্পা দরজা খুলল। যখন ও আমাদের দেখলো তখন হতবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কে? আমি বললাম, আমার কথা ঠান্ডা মাথায় শোনো, আমরা দুজন বিয়ে করে নিয়েছি। যখন আমি এই কথাটা বললাম তখন টুম্পা সীমার পা থেকে মাথা অবধি দেখে বলল, অতি সুন্দর। তারপরে এক মুহূর্ত চুপ হয়ে থেকে পিছনে সরে গেল। তার মানে আমাদেরকে ভেতরে আসার রাস্তা দিয়ে দিল। আমরা দুজন ভেতরে ঢুকলাম। আমার মনে হচ্ছিল এখনই টুম্পা ভেতরে যাবে আর কোনো জিনিস উঠিয়ে নিয়ে আসবে যেটা দিয়ে ও আমাকে মেরে ফেলতে পারে। কিন্তু ও ধপ করে সোফাতে বসে পড়ল। এরপরে ও বলল, খাবার খেয়ে এসেছো? আমি বললাম, হ্যাঁ, খাবার তো আমরা খেয়ে নিয়েছি, তুমি খেয়েছো? তখন ও বলল, হ্যাঁ, আমিও খেয়ে নিয়েছি। আমার মনে হয়েছিল তুমি কোনো কাজে ফেঁসে গেছো, তাই সকালবেলা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমোতে যাচ্ছি। এখন তোমরা বাচ্চা তো নয়, আর না তো আমি এই বাড়ির বড়, আমি নিজেও এই বাড়ির বড় বউ। না তো আমি তোমাদেরকে ধূপধুনো দিয়ে স্বাগত জানাতে পারবো, আর না তো গৃহপ্রবেশ করাতে পারবো। যদি তুমি এরকম কোনো নিয়ম পালন করতে চাও তাহলেও নিজেই নিজের বউয়ের সাথে করে নাও। যখন ও এই ধরনের কথা বললো তখন আমার মনে কিছুটা শান্তি এলো, কেননা আমি তো ভেবেছিলাম যে ও আমার গলা চেপে দেবে। আমি বললাম, অবশ্যই তুমি আমার বউ, আর সারা জীবন তাই থাকবে। যদিও আমি একে বিয়ে করেছি, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাকে ছেড়ে দেব। টুম্পা বলল, সেটা তুমি এমনিতেও ছাড়তে পারবে না। আমার মনে হলো যে ওই কথাটা রেগে বলেছে, কিন্তু আমি ওর মুখের উপরে রাগের কোনো চিহ্নই দেখতে পেলাম না, বরং ও কিছুটা নর্মালই ছিল। এমনিতে তো কোনো পুরুষই মেয়েদেরকে বুঝতে পারে না, আর আমি তো নিজের বউকে এত বছরেও বুঝতে পারিনি। কিন্তু একটা জিনিসের উপরে আমি নিশ্চিত ছিলাম যে ওর রিয়াকশান কখনোই ভালো হতে পারে না। তাই এটা কিভাবে হতে পারে যে ও এইটুকু বলেই সেখান থেকে চলে গেল? আমি একটা গভীর নিঃশ্বাস এমনভাবে নিলাম যেন মাথার উপর থেকে বোঝা সরে গেছে। আমার মনে হয়েছিল ও খুব রাগ করবে, কিন্তু ও কিছুই বলল না। আর এই জিনিসটা আমার হজম হচ্ছিল না। কিন্তু আমি অনুভব করেছিলাম যে ও প্রথমে সীমাকে খুব গভীরভাবে দেখলো, যেন ওর ভিতর অবধি দেখতে চাইতো। আর তারপরেই ওর রাগ ঠান্ডা হয়ে গেল। সীমাও ওর মতোই সুন্দরী, লম্বা, রোগা, পাতলা ছিল। আমার দুই বউয়েরই শরীর খুব সুন্দর ছিল, কেউই মোটা ছিল না। আর এমনিতেও আমার মোটা মহিলা একদমই পছন্দ ছিল না। হতে পারে ও এটা ভেবেছিল যে
এই মহিলা খুবই সুন্দরী আর লাবণ্যময়ী। যদি আমি এর সঙ্গে পাঙ্গা নেই তাহলে আমার স্বামীকে আমার থেকে সারা জীবনের জন্য দূরে নিয়ে যাবে। তার মানে ও আবেগে নয়, ঠান্ডা মাথায় এই কাজটা করেছিল। আমার ছোট বউ বলল, চেক করে দেখো সে সত্যিই নিজের ঘরে গেছে কিনা। আমি বললাম, হ্যাঁ, ও নিজের ঘরে চলে গেছে আর দরজাও বন্ধ করে দিয়েছে। চলো আমরাও অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমি আমার ছোট বউকে বললাম, টুম্পা যখন আমাদেরকে মেনে নিয়েছে তখন ও যেন ওর সাথে কোনো খারাপ ব্যবহার না করে। যদি কোনো কারণে কথা ঝগড়া অবধি পৌঁছে যায় তাহলেও যেন ও চুপ থাকে, কেননা ও ছোট। যখন আমি ফিরে আসব তখন আমি এই সমস্যার সমাধান করে দেব। আমার ছোট বউ তো এমনিতেই ভয় পেয়েই ছিল, কিন্তু এখনও পরিবেশ দেখে অনেকটা রিল্যাক্সড হয়েছে। এরপরে সীমা বলল, তুমি যতটা বলেছিলে ততটাও খারাপ নয়। কমপক্ষে ও তেমন কোনো কথাও তো বলেনি। ওর জায়গায় যদি অন্য মেয়ে হতো তাহলে সে এতক্ষণে চিৎকার চেঁচামেচি জুড়ে দিত। তার উপরে ওর কাছে টাকা পয়সারও অভাব ছিল না। টুম্পা আমার থেকে বেশি টাকার মালিক ছিল, আর ও জানতো যে আমি কোথাও না কোথাও ওকে ভয় পাই। তারপরেও ও এমন কোনো কথা বলেনি, আর এই জিনিসটাই আমার হজম হচ্ছিল না। যদি ও রেগেই যেত তাহলে ও কীভাবে এত সহজে কন্ট্রোল করতে পারে। আমি তো ওকে ছোট ছোট ব্যাপারে চিৎকার চেঁচামেচি করতে শুনেছি। ও বলতো যে অল্পতে আমার বিপি হাই হয়ে যায়, আর যাদের বিপি হাই হয়ে যায় তারা সহজে রাগ কন্ট্রোল করতে পারে না। তাহলে ও কি রাগ করেনি? এর মানে ওর রাগ আসেনি। আমি আমার বউয়ের এই ব্যবহারে একদমই বুঝতে পারছিলাম না। সকালবেলা এমন দৃশ্য দেখলাম, আমি হতভম্ব হয়ে গেলাম। কারণ সকালবেলা যখন আমি টেবিলের দিকে তাকালাম তখন আমার চোখ ছানাবড়া হয়ে গেল। এত ভালো নাস্তা তো আগে কখনোই আমার জন্য বানায়নি। এমনকি ও আমাদেরকে ডাকার জন্য ঘরে এসে বলেছিল, এসো নাস্তা করে নাও। কিছু নাস্তা ও নিজেই বানিয়েছিল আর কিছুটা বাজার থেকে আনিয়েছিল। তার মানে ও খুব ভালো রকমের খরচা করেছিল। আমি বললাম, এইসব কি? ও বলল, কেন, যখন কারো বিয়ে হয় তখন পরের দিন তাকে এরকমই নাস্তা দেওয়া হয়। তুমি আমাকে তো বিয়ের নিমন্ত্রণ করনি, আর রিসেপশন দেওয়ার মনে হয় কোনো ইচ্ছা তোমার নেই। এই কারণে ভাবলাম একবারের জন্য হলেও অন্তত ভালো খাবার বানাই। আমি বললাম, তুমি করেছো এসব? ও বলল, হ্যাঁ, আর কে করবে? তোমার বিয়ে, তাই আমাকেই করতে হলো। আমি ছাড়া তোমার আছেই বা কে? আমার মন করছিল যে আমি আমার প্রথম বউয়ের গলা জড়িয়ে ধরি আর তাকে ধন্যবাদ দেই, কিন্তু আবার ছোট বউয়ের কথা ভেবে এরকম করলাম না। কারণ আমি পরেও তো ওর ঘরে যেতে পারি। আমি সব সময় ওকে ভালোবাসার চেষ্টা করেছি, কিন্তু যে ভালোবাসিনি সেটা আমি না। টুম্পা সীমার দিকে তাকালো আর বলল, বাহ, একটা উজ্জ্বলতা এসেছে তোমার মুখের উপরে। যখন বিয়ে হয় তখন পরের দিন একটা নতুন উজ্জ্বলতা থাকে, সেটা তোমার মুখে দেখা যাচ্ছে। এসো নাস্তা করো। আর টুম্পাকে সেই রকম মনে তো হতো না যেরকম ওকে দেখা যাচ্ছিল। ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত হতে লাগছিল। যাই হোক, আমরা সবাই একসাথে বসে নাস্তা করলাম। টুম্পা সীমাকে বলল, তুমি নতুন বউ, তাই 6 মাস অবধি কোনো কাজ করবে না। কেননা যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন আমিও এরকম করেছিলাম। এরপরে আমার বাবা এই দুনিয়া থেকে চলে গেল, তাই আমাকেই সব কিছু সামলাতে হয়েছিল। ও আমার নতুন বউকে পুরনো কথা আর গল্প শোনাচ্ছিল আর হেসে হেসে ওর সাথে কথা বলছিল। তার মানে ওকে এক মুহূর্তের জন্য বোর হতে দিচ্ছিল না। আমার ছোট বউ ওর সাথে হাসি মজা করত। টুম্পা ওকে আমার পছন্দ না পছন্দের ব্যাপারে বলতো, আর আমাদের জীবনের 2-4টা কথা বলেছিল, যাতে আমরা দুজন খুব খুশি ছিলাম। সারাদিন এইভাবেই কেটে গেল। দুপুরবেলাও টুম্পা খাবার বানালো, আরও খুব ভালো ভালো খাবার বানিয়েছিল। সন্ধ্যাবেলা ও জেদ করতে লাগলো যে আমি যেন নতুন কাপড় পরে ছোট বউকে নিয়ে ঘুরতে যাই। আমাদের এলাকায় অনেক বড় আইসক্রিমের দোকান হয়েছিল। টুম্পা জেদ করছিল যে আমি যেন সীমাকে নিয়ে সেখানে যাই, যাতে দুজনে সেখানে বসে একসাথে ভালো সময় কাটাতে পারি। আমি যেতে চাইতাম না, কেননা আমি আমার বড় বউয়ের সামনে লজ্জা পাচ্ছিলাম। এটা তো নয় যে ও আমাকে লজ্জিত করার জন্য এইসব করছে, কিন্তু ধীরে ধীরে ওর কথাতে আন্দাজ হয়ে গেল যে এরকম কোনো ব্যাপার ছিলই না। ও একদমই নর্মাল ছিল। হয়তো এই ব্যাপারটা স্বীকার করে নিয়েছিল, হয়তো এই ব্যাপারটায় ওর উপরে কোনো প্রভাবই পড়েনি, কেননা ও একদমই আবেগী ছিল না। এই জিনিসটা তো এখন আমার মাথায় এলো যে যখন ওর উপরে আমার ভালোবাসার কোনো প্রভাব ফেলেনি তখন ওর উপরে সতীনের কোনো প্রভাব পড়বে না।
কেননা ভালোবাসার থেকে বড় আর কিছুই হয় না। টুম্পা আমার ছোট বউয়ের খুব প্রশংসা করত। ও বলতো যে তুমি খুব সুন্দরী, রোগা পাতলা, একদমই মডার্ন মেয়েদের মতো। ওর চেহারা তো সত্যিই মডেলের মতো ছিল, কেননা ও নিজেকে খুব ফিট রেখেছিল। আমি অবাক ছিলাম যে আমার বড় বউ তো আমাদের রোমান্সকে সাপোর্ট করেছিল। ও নিজেই আমাদের জন্য এরকম সুযোগ তৈরি করে দিচ্ছিল যাতে আমরা রোমান্স করতে পারি। কখনো বলতো বউকে নিয়ে আইসক্রিম খেতে যাও, আবার বলতো পার্লারে যাও, তো কখনো বলতো বাইরে কত সুন্দর আবহাওয়া, বউকে নিয়ে বাইরে কোথাও বসো। কখনো বলতো তোমরা দুজনে হানিমুনে কবে যাবে। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন তো আমাদের বড়রা জীবিত ছিল, এই কারণে আমরা এসব কিছুই করতে পারিনি, না হলে তারা নির্লজ্জ বলতো। কিন্তু এখন তো বড়রা কেউ নেই, যেতে চাইলেই যেতে পারো। আমি খুব খুশি ছিলাম, কেননা আমার জীবনে এখনও শান্তি ছিল। পুরুষদের আর কি চায়, তারা জীবনে শান্তি চায়, এতে কোনো প্রভাব পড়ে না যে সেই শান্তি তাকে কে দিচ্ছে। যদি এই সব কিছু টুম্পা আমার সাথে করতো তাহলে হয়তো আমি দ্বিতীয় বিয়ে করতামই না। আমি তো এই জিনিসটা নিয়ে অবাক ছিলাম যে যখন ও আমার সাথে এইসব কিছুই করেনি, তাহলে এখন আমার দ্বিতীয় বউয়ের সাথে এসব কিছু করার পরামর্শ দিচ্ছে কিভাবে। এর মানে হলো ও যদি এইসব জিনিস বুঝতোই তাহলে ও নিজেই আমার সাথে এই সমস্ত সময় কাটায়নি কেন। আমি অনেক দিন থেকে আমার ছোট বউয়ের ঘরে ঘুমোচ্ছিলাম, তাই আজকে বড় বউয়ের ঘরে গেলাম। আমাকে দেখেও এমনভাবে হতবাক হলো যেন আমি এই ঘরে কখনো আসতেই পারি না। ও বলল, তুমি এখানে কি করতে এসেছো? আমার তো মনে হয়েছিল তুমি সীমার সাথে আছো। আমি নিজের কোট খুলে একদিকে রেখে দিলাম আর নাইট ড্রেস উঠিয়ে বাথরুমের দিকে যাওয়ার আগে ওকে শুধু এইটুকুই বললাম যে তুমিও তো আমার বউ, আমি কি নিজের ঘরেও ঘুমোতে পারবো না? তখনও বলল, হ্যাঁ, কেন ঘুমোতে পারবে না। আমি কাপড় পাল্টে যখন ফিরে এলাম তখনও বিছানায় ঘুমিয়ে গেছিল। আমার তো এখন ওকে আগের থেকে বেশি ভালো লাগছিল, কেননা যেরকম আমি চাইতাম ও সেরকমই হয়ে গেছিল। ওর চেহারা নয়, বরং ওর ব্যবহারও ওর উপরে আমার ভালোবাসা আসছিল। ও কত সুন্দরভাবে আমার দ্বিতীয় বউকে স্বীকার করে নিয়েছিল, তাকে হৃদয় থেকে মেনে নিয়েছিল, সুন্দর সুন্দর খাবার বানাচ্ছিল, সংসার সামলাচ্ছিল। ওর এটুকু অধিকার তো ছিল যে আমি ওকে নিজের ভালোবাসা দেব। আমিও গিয়ে বিছানায় অন্য সাইডে শুয়ে পড়লাম। এরপরে আমি ওর হাতের উপরে হাত রাখলাম। ও বলল, কি ব্যাপার? আমি বললাম, তুমি খুব ভালো। আমি সবে একটু এগিয়েছিলাম, তখনও এমন একটা কথা বলে দিল যে আমি হতবাক হয়ে গেলাম। ও বলল যে আমার ঘুম আসছে। এটা বলেই ও মুখ ঘুরিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেল। আমি ওকে এত বছর ধরে জানি, ও এরকম ছিল না। আমি ওর সমস্ত ব্যবহার বুঝতাম। আরও আমার যখন 7 বছর আমি আমার বউয়ের সঙ্গে কাটাই তখন সেই সব কিছুই বুঝে যায়। কিন্তু ও জেনে বুঝেও ঘুমোচ্ছিল, কেননা ও আমার কাছে আসতে চাইছিল না। হয়তো ওর ভিতরে এখনও রাগ ছিল, আমি এই কথাটা বুঝতে পারতাম। তাই আমিও চুপ হয়ে গেলাম আর ঘুমিয়ে পড়লাম। কিন্তু এই জিনিসটা নিয়ে আমার ছোট বউয়ের অসুবিধা ছিল। ও বলল, আমাদের বিয়ে সবে মাত্রই হয়েছে, এখন 3 মাস তো শুধু আমার সঙ্গে কাটাবে, তারপরে এইসব ন্যায় বিচার করবে। আমি বললাম, দেখো, তুমিও আমার বউ আর সেও আমার বউ। এই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেল। এই খবর টুম্পা জেনে গেল। ও বলল, আমার জন্য তোমার সীমার সাথে ঝগড়া করার কোনো দরকার নেই। এমনিতেও আমি এমন একটা জিনিস ভেবেছি যে এরপরে এই বাড়িতে কখনোই কোনো ঝগড়া হবে না, আর তোমাকেও কখনো এটা ভাবতে হবে না যে আমার প্রতি ন্যায় বিচার হচ্ছে না। আমি বললাম, এমন কি ভেবেছো তুমি? তখনও বলল, সেটা আমি তোমাকে পরে বলবো, এখন যাও গিয়ে নিজের বউকে মানিয়ে নাও। বউকে মানাতে জানো তো? ও এমন এমন একটা কথা বলল যে আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি কি জানি কাউকে কিভাবে মানাতে হয়? তুমি তো আজ পর্যন্ত কখনোই আমার উপরে বিরক্ত হওনি। বিরক্ত হওয়া, মানানো, এতেই তো ভালোবাসা বাড়ে। আমাদের মধ্যে কখনো এরকম সম্পর্ক ছিলই না। না জানি কেন আমি ওর উপরে অভিমান করে বসলাম। হয়তো রাতের ব্যাপারটা নিয়ে আমি অস্বস্তিতে ছিলাম। যে ব্যবহার ও আমার সাথে করেছিল সেটা আমার খুব খারাপ লেগেছিল। পুরুষকে প্রত্যাখ্যান করা তাদের একদমই পছন্দ না। ও বলল, আমার চয়েস কিছুটা অন্য ছিল, আর আমি তোমার থেকে বয়সেও বড় তো ছিলাম। সীমা তো তোমার বয়সে, ওর হৃদয়ে আবেগ আছে। ও আমাকে বোঝাচ্ছিল ও ঠিকই, কিন্তু ও কি কখনো আমার আবেগের কদর করেছিল?
এরপর আমি আর ওর ঘরে যাইনি। সীমার সাথে আমার দিন খুব সুন্দর কাটছিল। এমনিতেও বিয়ের প্রথম দিনগুলো ভালোই কাটে। তারপরে আমার কপাল যদি ভালো হয় তাহলে দিন ভালো যায়, না হলে সব কিছু বদলে যায়। সীমা আমার সাথে খুব খুশি ছিল, কিন্তু তারপরে এমন কিছু হলো যার পরে আমাদের জীবন বদলে গেল। একদিন আমার বড় বউকে সকাল থেকেই কোথাও দেখা যাচ্ছিল না। চাকর বলল যে সে বাজারে গিয়েছে, বলেছিল যে পার্লারে যাচ্ছি। আমি অবাক ছিলাম যে আমার বউ পার্লারে গিয়েছে। ও তো কখনোই কিছু করতে পার্লারে যেত না, ওর নিজের খেয়াল রাখার অভ্যাস ছিল না। কিন্তু এটাও সত্য ছিল যে নিজের যত্ন না করা সত্ত্বেও ওকে সুন্দরী লাগতো। হয়তো এটা মানুষের দোষ, যে জিনিস তাকে অবজ্ঞা করে সেই জিনিসটার দিকেই আমরা আকর্ষিত হই। আমিও আবারও নিজের প্রথম বউয়ের দিকে আকর্ষিত হচ্ছিলাম। ও যত আমাকে সরিয়ে দিত, আমাকে এড়িয়ে যেত, আমি ততই ওর দিকে আকর্ষিত হতাম। যখন রাত হলো তখন আমি ঘরে বসেছিলাম। হয়তো আমি দরজা বন্ধ করতে ভুলে গেছিলাম। সীমা বলল, কী ব্যাপার, আজকে তুমি আমার থেকে দূরে দূরে কেন? আমি বললাম, আমার মুড খারাপ, ভালো নেই। ও বলল, কেন, কি হয়েছে? টুম্পা কি কিছু বলেছে? আমি বললাম, ওর কথা বলো না, দূর হয়ে গেছে আমার থেকে। সীমা বলল, দূর হয়ে গেছে তো কি হয়েছে, আমি তো আছি তোমার কাছে। আমি বললাম, ব্যাপার এটা না, আমি তোমাকে বিয়ে এই কারণে করিনি যে আমি আমার প্রথম বউকে ছেড়ে দেব। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। সীমা এই কথার উপরে অবাক হয়ে বলল, তোমরা পুরুষরা তো বুঝতেই পারো না যে তোমরা কি চাও। প্রথমে তো তোমরা বলো আমার বউ আমার খেয়াল রাখে না, আমার যত্ন নেয় না, আমাকে বুঝতে চায় না, এই কারণে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আর এখন যখন আমি তোমার জীবনে এসে গেছি তখন তুমি বলছো তুমি এখনও ওকে ভালোবাসো। সবেমাত্র আমরা এই কথাই বলছিলাম, তখন ওই সামনের দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। টুম্পার ঘরের মধ্যে ঢুকলো আর বলল, আমার ঘরে চলে এসো, আজকে তোমাদের নিমন্ত্রণ। আমরা অবাক হয়ে বললাম, এই সময়? ও বলল, কেন, মাঝরাতে কেউ নিমন্ত্রণ করে না নাকি? আমি বললাম, ঠিক আছে তুমি যাও, আমরা আসছি। আমরা দুজন ওর ঘরের দিকে যাচ্ছি আর ভাবছি, এই মাঝরাতেও এমন কি রান্না করেছে যার জন্য আমাদেরকে ডাকছে। এমনিতে তো ঠান্ডার সময় ছিল, তাই আমরা ভেবেছিলাম হয়তো স্যুপ বানিয়েছে। কিন্তু যখন ঘরের মধ্যে গেলাম তখন ঘরের মধ্যে খাওয়া দাওয়ার কোনো জিনিসই দেখতে পেলাম না। কিন্তু সামনের দৃশ্য কিছুটা অদ্ভুত রকমের ছিল। টুম্পা বিছানার উপরে বসেছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? কেননা ওর ড্রেস অদ্ভুত রকমের পরেছিল। আজকে ও পার্লারে গিয়েছিল, তাই ওকে খুব বেশি সুন্দরী লাগছিল। ও বলল, আমি চাই আমরা তিনজনে একসাথে নিজেদের জীবনের মজা ওঠাই। এরপরে ও 2-4টা কথা এমন বলল যাতে ওর চিন্তা ভাবনা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে ও এটা কেমন কথা বলছে। আমার এই জিনিসটা নিয়ে কোনো অসুবিধা ছিল না, তাই আমি সীমার দিকে তাকালাম। ঠিক সেই সময় টুম্পা বলল, এর আগে আমরা তিনজন কোনো সিদ্ধান্ত নেই, তার আগে চলো 1 গ্লাস করে গরম দুধ খেয়ে নেই। ও এক সাইডে ফ্লাক্স রেখেছিল যার মধ্যে গরম দুধ ছিল। আমি সীমাকে বললাম, দুধ খেয়ে নেই, তারপরে চিন্তা ভাবনা করা যাবে। আমরা নিজেদের গ্লাসে দুধ ঢেলে নিলাম, আর টুম্পাও নিজের গ্লাসে দুধ ঢেলে নিল। যখন আমরা দুধ খেয়ে নিলাম তখন টুম্পা এমন একটা কথা বলল যে আমাদের পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। ও বলল, তোমরা আমাকে কি ভেবে রেখেছো যে তোমরা আমার বাবার সম্পত্তির উপরে আয়েশ করতে থাকবে আর আমি চুপ করে থাকবো? আমি নিজের জীবনের কত বছর নষ্ট করে দিয়েছি তোমার কারণে। তোমার কারণে আমার সন্তান হয়নি, আর এখন আমার সামনে আমার সতীন নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছো। তোমার কি মনে হয় আমি এর পুজো করব? এই দুধের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি। এখন তোমরা দুজনে একসাথে মরবে, আর আমি নিজেও মরব। তুমি আমাকে খুব ভুল জাজ করেছিলে, কেননা আমি সেই মানুষ যে না কারোর সাথে খেলবো আর না কাউকে খেলতে দেব। আমরা এই কথা শুনে হতবাক হয়ে গেলাম, কেননা আমরা দুধ খেয়ে নিয়েছিলাম। আমি এদিক ওদিক দেখতে লাগলাম। সবার প্রথমে টুম্পা নিজেই বেহুশ হয়ে গেল, আর তারপরে সীমার শরীরেও খারাপ হতে শুরু করলো। এর মধ্যেই আমি ইমার্জেন্সি নম্বরে ফোন করে দিয়েছি, আর ফোনেই বলে দিয়েছি যে কি ঘটনা ঘটেছে। তারা এসে গেল আর সময় থাকতে আমাদেরকে ট্রিটমেন্ট দিল। তারা আমাদের বমি করিয়েছিল। টুম্পার শরীর খুব বেশি খারাপ হয়ে গেছিল, যদিও সীমা আর আমার শরীর এতটাও খারাপ হয়নি।
আমরা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছিলাম, যেখানে টুম্পার ঠিক হতে 1 সপ্তাহ লেগে গেছিল। এরপরে ও আমার থেকে ডিভোর্স নিয়ে নিল, আর আমার থেকে আলাদা হওয়ার পরে নিজের সমস্ত কিছু নিয়ে বিদেশে চলে গেল। এখন আমার আর সীমার জীবন মোটামুটিভাবে চলছে। ব্যাস যে টাকা ইনকাম করি তাতে আমাদের আরামসে চলে যায়। আমার ব্যবসা ধুকধুক করে চলছে, এদিকে সীমার বাচ্চা হতে চলেছে, আর আমাদের খুশিও বাড়তে চলেছে। আমি হতবাক হয়ে ভাবতাম, যে মেয়ের মতো ভালোবাসার কোনো মূল্যই ছিল না, সে আমাকে অন্য কাউকে ভালোবাসার জন্য এত বড় সাজা কেন দিয়েছিল। আমাদের কপাল ভালো যে আমাদের মতো কারোরই মৃত্যু হয়নি, কেননা আমি খুব তাড়াতাড়ি সাহায্য করার জন্য তাদেরকে ডেকে নিয়েছিলাম, আর তারা আমাদেরকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। এখন আপনারাই বলুন, যা আমি করেছিলাম সেটা কি ঠিক করেছিলাম? আর এই সব কিছুতে সবচেয়ে বেশি ভুল কার ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।